হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্ট, সবাইকে ওয়েলকাম আবারও একটি নতুন সেশনে। আমি সুশোভন রয় স্যার তোমাদের সামনে চলে এসেছি একটি নতুন মজাদার একটা ক্লাস নিয়ে, যেখানে ইংলিশ শিখবো আমরা মজায় মজায়। সো তোমরা যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, যেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের পুরো ডিটেলসে পুরো চ্যাপ্টার ওয়াইজ ইংলিশ বেঙ্গলিতে পুরোপুরি তোমাদের পড়াবো, এবং তার সাথে থাকবে তোমাদের এমসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন্স। থাকবে গ্রামারের আকর্ষণীয় ক্লাসেস, প্যারাগ্রাফ, লেটার রাইটিং, রিপোর্ট রাইটিংয়ের ক্লাসেস। তো সবাই আমরা শিখবো ইংলিশ মজায় মজায়। তো আজকে ক্লাস 9-এর একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপা, আমরা আজকে পড়তে চলেছি, যে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। তো তোমরা এই গল্পটি পড়েছো, বা যারা নতুন স্টুডেন্ট তারা পড়বে। তো এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা শুরু করার আগেই বলি যে গ্র্যান্ডপা কথা মানে হচ্ছে দাদু, এবং আমাদের যারা যারা দাদু আছেন তারা তোমাদের সাথে কেউ কেউ থাকেন, কেউ কেউ বাইরে থাকেন, বাট দাদুরা নাতি নাতনিদের নিয়ে খুব মজায় থাকেন, তাই না? তো তোমরা কমেন্ট করো কার কার দাদু কোথায় কোথায় থাকেন, তোমাদের বাড়িতে থাকেন নাকি দেশের বাড়িতে থাকেন, কোথায় থাকেন কমেন্ট করবে অবশ্যই ক্লাসে পরে দেখে। এবং যেখানে আমরা আজকে একটি খুব সুন্দর এক দাদুর গল্প করব, দাদুর নাম হচ্ছে ভোলা গ্র্যান্ডপা। ভোলা ভোলা শব্দের অর্থ মানে হচ্ছে, আমরা জানি যে সে খুব ভোলা ব্যক্তি, তার মানে সে খুব নরম সরম। এখানে ভোলা মানে হচ্ছে ভুলে যাওয়া। ভোলা ইজ ইকুয়ালস টু ভুলে যাওয়া। ভুলে যাওয়াকে ইংলিশে কি বলবো? ফরগেট। ভুলে যাওয়া কি বলবো? ফরগেট। তো দেখো এখানেই আছে টেলস। টেলস মানে হচ্ছে গল্প। টেলস মানে হচ্ছে গল্প। তাহলে দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা কে লিখেছেন? লিখেছেন মনোজ দাস। মনোজ দাস যিনি একজন ফেমাস রাইটার, তিনি লিখেছেন। তিনি স্পেশালি বাংলা এবং উড়িয়াতে তিনি লিখতেন, বা ওড়িশার ভাষায় তিনি লিখতেন। সো মনোজ দাসের ব্যাপারে আমরা একটু জেনে নেব প্রথমে, যে মনোজ দাস একজন ওড়িয়া ইংলিশ রাইটার। তিনি ইংলিশেও লিখতেন, ওড়িয়াতেও লিখতেন। অ্যাচিভমেন্ট হিসাবে তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাইজ পেয়েছেন ফেমাস ওয়ার্কের মধ্যে, আর টাইগার অ্যাট টুইলাইট, মিস্ট্রি অফ দ্য মিসিং ক্যাপ। ঠিক আছে? তো উনি 2021 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, তারপরে উনি গত হয়েছেন। সো আমরা মনোজ দাসের একটি খুব সুন্দর গল্প আজকে আমরা পড়তে চলেছি। সো ভোলা গ্র্যান্ডপার প্রথম প্যারাগ্রাফ আমরা স্টার্ট করছি। একদম অ্যাটেনশন দিয়ে বাচ্চারা কিন্তু দেখতে হবে, এবং আমার সাথে সাথে কমেন্টে জানাতে হবে ক্লাসটা কেমন লাগলো। ওকে, সো লেটস স্টার্ট। প্রথম কথা, ভোলা গ্র্যান্ডপার প্রথম লাইন হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। দেখো তোমাদের যাতে এই উচ্চারণে প্রবলেম না হয়, অনেকে বলতে পারে ওয়েস্টার্নটাকে একটু ভুল উচ্চারণ করলো, দেখো প্রোনাউন্সিয়েশনে যাতে ভুল না হয় তার জন্য আমি প্রত্যেকটা লেখার বাংলা উচ্চারণ করে দিয়েছি, যাতে তোমাদের মতো স্টুডেন্টসদের, যারা উইক স্টুডেন্ট একটু বা যাদের ইংলিশে ভীতি আছে, তাদের যাতে সুবিধা হয়। রাইট? সো আমরা প্রত্যেকটা জায়গা মার্ক করে করে পড়বো, যাতে প্রত্যেকটা জায়গা থেকে আমরা এমসিকিউ এবং ব্রড কোয়েশ্চেন লিখতে পারি। দেখো তাহলে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। তাহলে কে কে বাস করতেন একটা ঘরে? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ। কোয়েশ্চেন আসতে পারে কে কে থাকতেন। ভোলা গ্র্যান্ডপা থাকতেন, ওয়াইফ থাকতেন, তাদের চিলড্রেন থাকতেন। ভুল অপশনস দেবে, তো চিলড্রেন ক্রস, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ থাকতেন। কোথায় থাকতেন? কোথায় বাস করতেন? ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, আমাদের ভিলেজের ওয়েস্টার্ন এন্ডে বাস করতেন। ওয়েস্টার্ন এন্ড মানে, ওয়েস্টার্ন এন্ড মানে আমাদের এন্ডে পশ্চিম প্রান্তে বাস করতেন। তাহলে ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। ওকে, তো এখান থেকে কোয়েশ্চেন আসে ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন নাকি সাউদার্ন। তাহলে আমরা কি করবো? আনসার ওয়েস্টার্ন। সঙ্গে সঙ্গে একদম এমসিকিউ চলতে থাকবে, ডিটেল এবং এমসিকিউ আমরা পড়তে থাকবো। ওকে, রাইট? তাহলে এই যে একটা ছবি দিয়েছি আমরা, এই ছবি দিয়ে পড়লে আমাদের সময় মনে থাকবে এটা একটা গ্রামের বাড়ি, যেখানে ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করতেন। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সে চলে যাওয়া যাক, নেক্সট লাইনে। দেয়ার লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। তো এই হাট মানে কি? কুড়ে ঘর। হাট মানে কুড়ে ঘর। বোকাল ট্রি মানে বকুল গাছ। বোকাল ট্রি মানে বকুল গাছ। ওভারশ্যাডোড, ওভারশ্যাডোড মানে আড়াল করতো বা ছায়া দিয়ে থাকতো। আড়াল করতো বা ছায়া দিয়ে থাকতো। তাহলে এই যে বাড়িটা, এই যে ভোলা গ্র্যান্ডপার, এই যে ভোলা দাদুর যে বাড়িটা, সেই বাড়িটাতে দেখো একটি বকুল ট্রি, এই যে বকুল ট্রিটা সেটা ওভারশ্যাডোড করে থাকতো। আশেপাশে আরও ট্রি ছিল, কিন্তু বকুল ট্রিটার কথা মেনলি ফোকাস করা হয়েছে। তাহলে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে ভোলা গ্র্যান্ডপা এবং যে তার ওয়াইফ বাস করতেন, তাদের যে হাউসটা ছিল সেটা ওভারশ্যাডোড বাই হুইচ ট্রি? তার আমরা কি করব? বকুল ট্রি বা বোকাল ট্রি। অপশনসটা দেখবে, বাংলায় এটাকে বলে বকুল ট্রি, এবং ইংলিশ এটাকে বলে কি? বোকাল ট্রি। বোকাল, BOKAL, বোকাল ট্রি। তাহলে
আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। হাট মানে হচ্ছে কুঁড়ে ঘর। আমরা হাউস মানে বাড়ি বুঝি, হোম মানে ঘর বুঝি, হাট মানে হচ্ছে ছোট কুঁড়ে ঘর। যারা গ্রামে যাও দেখবে অনেক সময় এখনো হাট দেখতে পাওয়া যায়। ওকে, তো আবার আরেকটা হাট যেটা আমরা বাংলায় বলি, হাট বসেছে পদ্মা পাড়ে, এরকম যে হাট, সেইটা হাট হচ্ছে বাজার। সেটা নিয়েও আজকে আমরা পড়বো কিন্তু। ওকে, তো দুটো বাংলা হাট আর ইংলিশে হাট। ওকে, সো নেক্সট লাইনে কি বলছে, নেক্সট লাইনে কি বলছে, ইন দ্য বোকাল ট্রি, বোকাল ট্রিতে লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। এই ট্রুপ মানে হচ্ছে একদল, একদল বাদর থাকতো। কে থাকতো? বাদর। তোমাদের মতো অনেকে বাদর আছে যারা বাদরামি করে, তাই না, দুষ্টু। তো সেরকম দুষ্টু কতগুলো সত্যিকারের বাদর থাকতো, তোমাদের মতো বাদর না, সত্যিকারের বাদর, ঠিক আছে? তো তারা থাকতো। তাহলে বকুল গাছটিতে বানরদের বা বাদরদের একটি ছোট্ট দল থাকতো। তাহলে ট্রুপ কথার বাংলা মানে হচ্ছে দল, ঠিক আছে? এখান থেকে কালেকটিভ নাউনে তোমাদের প্রশ্ন আসবে আর ড্যাশ অফ মাঙ্কিজ, তখন অপশনে থাকবে গ্রুপ নাকি ট্রুপ। বলে ফেলো আনসার, ভেরি গুড, মনে মনে বলবে ট্রুপ। ট্রুপ মানে হচ্ছে এক দল, ট্রুপ মানে হচ্ছে এক দল। তাহলে এখান থেকে বুঝলাম যে তারা শুধু তাদের সামনে যে বোকাল ট্রিতে থাকতো, প্রশ্ন আসতে পারে বোকাল ট্রিতে কারা থাকতো, অপশন আসতে পারে ভ্যারাইটি অফ বার্ডস থাকতো। ওকে, কিছু বার্ডসের নাম দিয়ে দিল, মাঙ্কিজের নাম দিল, তাহলে আমরা আনসার কি করবো, মাঙ্কিজ থাকতো, ঠিক আছে? লিভড, দেখো এই যে লিভড কথাটা আছে, এটা পাস্ট টেন্সে আছে। এটা আমরা টেন্স পড়াবার সময় বুঝবো, যেহেতু ঘটনাটা পাস্টের বলছে, তাই অথার বা ন্যারেটার যিনি বলছেন গল্পটা, বা অথার যিনি লিখছেন গল্পটা, তিনি পাস্ট টেন্সে লিখছেন, কারণ ঘটনাটা হয়ে গেছে। নেক্সট চলে আসা যাক, নেক্সট লাইন। তাহলে এই যে বাদরের দল, চেনা চেনা লাগছে তোমাদের মধ্যে কাউকে? মনে হচ্ছে এটা আমি, এটা অরিন, ঠিক আছে, এটা রূপম, ওকে, এটা সুমনা, ওকে। তো এরকম টাইপের স্টুডেন্টরা যারা পড়ে তাদের নাম বললাম কয়েকটা, এরা সত্যিকারেরই বাদর। তো একটা ছোট্ট পুচকি বাদর এখানে আছে, এবং এই বাদরের একটা দল, তারা সেই গাছে বাস করত। তো এখান থেকে 3-4টে প্রশ্ন হয়ে গেল। তাহলে চটপট করে চলো তো এই দুটো লাইন থেকে প্রশ্ন করি, যে ভোলা জ্ঞানপা লিভড হুইচ সাইড অফ দ্য ভিলেজ। আনসার কি হবে? বলে ফেলো, মনে মনে বলো, আমি তোমার কথা শুনে নেবো। ভেরি গুড, ওয়েস্টার্ন। ভোলা গ্র্যান্ডপা কার সাথে বাস করতেন? ভোলা দাদুর সাথে কে থাকতেন তার বাড়িতে? ভেরি গুড, বলে ফেলো, মনে মনে বলো, চিৎকার করে বলো, আমি তোমার কাছে পৌঁছে যাবো, আমি তোমার কথা শুনতে পারবো। রাইট, একদম আনসার ঠিক, যে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট আওয়ার ভিলেজ। তো ভোলা গ্র্যান্ডপা যে ট্রিটা ওভারশ্যাডোড থাকতো, দ্য ট্রি ওভারশ্যাডোড বাই দ্য হাউস অফ ভোলা গ্র্যান্ডপা, নেম অফ দ্য ট্রি। ভেরি গুড, বোকাল ট্রি, ইংলিশে বলবে, বকুল গাছ কিন্তু বাংলায়, ইংলিশে বলবো বোকাল ট্রি। ভেরি গুড। দেখো এইটুকু পড়লাম, এখান থেকে 3টে এমসিকিউ হয়ে গেল আমার তৈরি। ওকে, তো এইভাবে কিন্তু আমরা যদি একটু ডিটেলে পড়ি, তাহলে আমাদের এমসিকিউ আলাদাভাবে করতে লাগবে না, কিন্তু তাতেও তোমাদের আমি অপশনস দিয়ে করাবো, তাতেও তোমাদের লাইন লেখা শেখাবো খুব সিম্পলভাবে, মুখস্থ ছাড়া কিভাবে টেকনিক্যাল ইংলিশটাকে মাথায় ঢোকাতে হবে, সের জন্য কিন্তু আমি তোমাদের ক্লাসেস নিচ্ছি। অ্যান্ড ডিটেলে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস তোমরা ইউটিউব চ্যানেলে পাবে। ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ডাব্লিউবি বোর্ডেরও পাবে এবং অন্যান্য বোর্ডেরও পাবে। সো লেটস সি নেক্সট, চলো আসা যাক। নেক্সট লাইনে কি বলছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কোনো মাইন্ড করতো না। মাইন্ড করতো না মানে এতে কোনো আপত্তি করতো না। কারণ আমরা অনেক সময় জানি বা দেখি যে আমাদের গাছে যদি অনেকগুলো বাদর ক্যাচর ম্যাচর চিৎকার করছে, ঝগড়া করছে, তাদের মধ্যে তারা খেলছে, তো অনেকে ডিস্টার্ব হতে পারতো। কিন্তু ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এই জিনিসটাকে ভালোই বাসতো এবং তারা কিছু মাইন্ড করতো না। তারা কখনো তাড়াতেও না তাদের, তারা আপত্তিও করতো না। তাহলে তারা আপত্তি করতো না এখানে, ঠিক আছে? মানে তারা তাদের সাথে, অবভিয়াসলি বলা যায় যে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ কাইন্ড অফ অ্যানিমাল লাভার, তাই না? পশু পাখিদের যারা ভালোবাসে তারা কিরকম করে, তোমরা অনেক সময় কোনো কুকুরকে বিস্কুট খাওয়াও, ঠিক আছে, কোনো বিড়ালকে কিছু দাও, কোনো পাখিকে কিছু চাল দাও, তার মানে তোমরা অ্যানিমাল লাভার্স। এবং আমাদের প্রত্যেকেরই কম্প্যাশনেট হওয়া উচিত অ্যানিমালদের উপর, লাইক ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফের মতো, যেহেতু তারা মাইন্ড করতেন না। ওকে, নেক্সট আসা যাক। প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 1 হয়ে গেল, প্যারাগ্রাফ 2 এবার দেখো। One moonlight we were returning from a festival, তাহলে এক জ্যোৎস্না রাতে, মুনলাইট মানে আমাদের একদম চন্দ্রালোকিত রাত, একদম পুরো চাঁদের আলোতে, যেরকম একের সময় হয় না পূর্ণিমার চাঁদ ওঠে, তো একদম রাত্রেবেলা তো আমরা অনেক কিছু ক্লিয়ার দেখি, তো সেরকম একদিন রাতে উই ওয়ার রিটার্নিং, ন্যারেটার যিনি গল্পটা বলছেন তারা
কোথার থেকে ফিরছিলেন, একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন, ঠিক আছে। ফেস্টিভ্যাল মানে উৎসব হতে পারে, এখানে ফেস্টিভ্যাল মানে দেখো গ্রামের কোনো মেলা হতে পারে, তো সেটা স্পেসিফিকভাবে বলেনি, বাট তুমি মনে রাখো যে এবং তারা মিলে এক মুন রাত্রে, এই যে এরকম দেখো একদম পুরো জ্যোৎস্না রাত্রে একদম, ঠিক আছে, পূর্ণিমার একদম চাঁদ উঠেছে সুন্দর, তো সেইখান থেকে ভোলা দাদু এবং তার সাথে সাথে ধরো এই যে ন্যারেটার এরা এবং তার সাথে সাথে এরা সবাই মিলে ফিরছে, বাড়ি ফিরছে, তাই না। যারা ফেস্টিভ্যালে গেছিল এনজয় করতে, এনজয় করা হয়ে গেছে, তারা বাড়ি ফিরছে। নেক্সট লাইন, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, তার মানে বলছে পথটা ছিল অনেক দীর্ঘ, অনেক লম্বা, মানে তাদের যেখানে ফেস্টিভ্যালটা হচ্ছিল বা যেখানে ফেয়ার বা মেলাটা হচ্ছিল তাদের থেকে তাদের বাড়ি ছিল অনেকটা দূরে, অনেকটা রাস্তা জুড়ে তাদেরকে যেতে হয়েছিল। এবং রোডের ডেসক্রিপশনে বলেছে কি, রোডের ডেসক্রিপশনে ফগি, ফগি মানে কুয়াশাচ্ছন্ন। দেখবে অনেক সময় শীতকালে বেশিরভাগ শহরের থেকেও বেশিরভাগ গ্রামে দেখা যায় যে কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, সাদা হয়ে যায়, মনে হচ্ছে যে আকাশ নেমে এসছে নিচে, কিচ্ছু দেখা যায় না, এইটুকু দূরে একজন মানুষকে দেখা যায় না, তো সেরকম ফগি ওয়েদার ছিল। এই ফগি কথাটা মানে হচ্ছে কি, কুয়াশাচ্ছন্ন, ঠিক আছে, কুয়াশাচ্ছন্ন। ওকে, তাহলে পথটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। এবার এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে রোড, ট্রু ফলসও আসতে পারে, বা এখান থেকে কোয়েশ্চেন বানাতে পারে যে রোডটা কীরকম টাইপের ছিল। রোডটা লং অ্যান্ড ফগি, এই অপশনটা আমরা চুজ করবো। ওখানে কিন্তু অপশন থাকবে শর্ট অ্যান্ড ফগি, এই অপশনটাও কিন্তু থাকে, চুজ করবো না। লং অ্যান্ড ফগি, লম্বাও ছিল এবং তার সাথে সাথে কুয়াশাচ্ছন্ন ছিল, রাইট। ওকে, তো তোমরা যারা কুয়াশাচ্ছন্ন রাস্তা দেখেছো তারা বলবে যে হ্যাঁ স্যার আমি দেখেছি, কমেন্টে জানাবে, ঠিক আছে। কুয়াশাচ্ছন্ন যারা মাঠে দেখেছো তারা একটু কমেন্টে জানাবে, তো তোমরা কুয়াশা দেখেছো, তো সেই সময় আমরা দেখতে পাই না, তো তার জন্য ভোলা গ্র্যান্ডপার রাস্তাটাও ছিল কি, লং অ্যান্ড ফগি। দেখো এরকম টাইপের, এরকম দেখো কুয়াশা পুরো এখান থেকে এইটুকু ডিস্টেন্সে দেখতে পাচ্ছি না আমরা, ঠিক আছে। দেখো ছবি দিয়ে দিয়ে পড়লে না জিনিসটা ইন্টারেস্টিং লাগে। গ্রামের রাস্তাগুলো একটু মেঠো পথ হয়, মানে একটু কাঁচা রাস্তা হয়, শহরের মতো তো সেখানে সব রাস্তা পাকা হয় না, তো গ্রামের রাস্তার মতো। এবং তারা যে ফিরছিল সেই মানে এখানটা কী ছিল, ফগই ছিল, যেহেতু মুনলাইট ছিল সেহেতু আকাশটা অনেকটা ক্লিয়ার ছিল এবং দেখা যাচ্ছিল, ঠিক আছে। চলো নেক্সট, I was riding on the village চৌকিদার সোলজার্স, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলাম। তার মানে যে বলছে সে একজন, মানে সে চৌকিদারের কাঁধে চেপে ফিরছিল, ঠিক আছে। এবার দেখো এই যে চৌকিদারের কাঁধে চেপে সে ফিরছিল, তো কাঁধে জেনারেলি বাচ্চারা চাপবে, তো ন্যারেটার একজন বাচ্চাও বলতে পারে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা ন্যারেটারের একটু একটু আইডিয়া পাচ্ছি, ঠিক আছে। এখানে আই মানে কিন্তু অথার নয়, আই মানে ন্যারেটার, যে গল্পটা বলেন, অথার হচ্ছে লেখেন, ন্যারেটার হচ্ছে কথাটা বলেন। এবার কি, তাহলে আমি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলাম, কার কাঁধে চেপে, চৌকিদারের কাঁধে চেপে। ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবো, দেখো চৌকিদারের এই যে গ্রামাটিক্যাল ইউজ, এই যে চৌকিদার একজন পার্সন বলে, দেখো এর সাথে অ্যাপোস্ট্রফি ইউজ এস করা হয়েছে। যেমন ধরে বললাম রবির গাড়ি, তাহলে কি বলবো, রবিস কার। কিন্তু ফ্যানের ব্লেড বলবো না, ফ্যান্স ব্লেড বলবো, ব্লেড অফ ফ্ল্যান্ড। কেন, কারণ নন লিভিং যে সমস্ত জিনিসপত্র আছে তাদের সাথে সাধারণত আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করি না, কিছু এক্সেপশন ছাড়া। কিন্তু যারা লিভিং তাদের সাথে আমরা র বোঝাতে, ট্রান্সলেশন যখন করব র বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করব। ভোলা গ্র্যান্ডপার বাড়ি, কি করব, বাড়ি এখানে হাট, হাউস লিখবো না, তাহলে ভোলা গ্র্যান্ডপাস হাট। মাথা থাকবে সবার আশা করি। তো ছোটো 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 গ্রামারে যদি আমরা পড়ি তাহলে ক্লাসটা অনেকটা ইন্টারেস্টিং লাগে। তাহলে সে চৌকিদারের কাঁধে চেপে ফিরছিল। তা দেখো টেন্স কি বলছে, আই ওয়াজ রাইডিং, ওয়াজ মানে ফিরছিল, পাস্ট কন্টিনিউয়াসে ঘটনাটা হচ্ছিল। আগে আমরা লিফট পড়েছিলাম পাস্টে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। টেন্স পড়াবার সময় আরও বলবো এখান থেকে টেক্সচুয়াল টেন্স আসতে পারে। নেক্সট সেন্টেন্স, সাডেনলি হঠাৎ করে, সাডেনলি হঠাৎ বা হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, লেট আউট আ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা দাদু জোরে কান্নাকাটি, এখানে কান্নাকাটির থেকে বলা ভালো চিৎকার, চিৎকার শুরু করলো, কান্নাকাটির থেকে চিৎকার শুরু করলো। কনটেক্সচুয়ালি তুই বলতে পারো কান্নাকাটি করতে শুরু করলো, বাট হঠাৎ করে মানুষ কান্নাকাটি শুরু করে না, হঠাৎ করে মানুষ চিৎকার শুরু করলো, ঠিক। তো বাংলাগুলো আমরা পড়বো। তো লাউড মানে জোরে, লাউড মানে জোরে বা উচ্চস্বরে আরো বাংলা বলতে, ঠিক আছে। ওয়েল মানে চিৎকার, ওয়েল মানে চিৎকার, ঠিক আছে। দুঃখে চিৎকার হতে পারে, ওকে, হঠাৎ করে চিৎকার হতে পারে। তো চিৎকার শুরু করলো, কে শুরু করলো, ভোলা গ্র্যান্ডপা। কিভাবে, সাডেনলি, হঠাৎ করে, বা হঠাৎ চলছিল হঠাৎ করে চিৎকার শুরু করলো।
ঠিক আছে? তো কি করবো আমরা, এই যে দেখো ভোলা গ্র্যান্ডপা হঠাৎ করে এরকম যাচ্ছিল, এদের সাথে যাচ্ছিল, হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা একটা কান্নাকাটি শুরু করলো বা চিৎকার শুরু করলো। কি জন্য করলো, এবারই ইন্টারেস্টিং গল্প। কি জন্য করলো দেখো, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। ভোলা দাদুর চিৎকার শুনে যারা আমাদের সাথে ছিল তারা সবাই অবাক হয়ে গেল। আরে কি হলো কি হলো, ভোলা দাদু হঠাৎ করে চিৎকার কেন শুরু করলো, কি এমন হয়েছে, ভোলা দাদুর কোনো শরীর খারাপ হয়েছে না কি হয়েছে তারা বুঝতে পারছে না। তো চিৎকার শুরু করে তারা সারপ্রাইজড হয়ে গেল। আমাদের দলের সকলেই অবাক হয়ে গেল। যে সারপ্রাইজ এর বাংলা হচ্ছে কি, অবাক হয়ে যাওয়া। আমাদের দলের সবাই অবাক হয়ে গেল। উচ্চারণ কি করব, সারপ্রাইজড। উচ্চারণ কি করব, সারপ্রাইজড। উচ্চারণ কি করব, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। সারপ্রাইজ মানে হকচকিয়ে যাওয়া, অ্যাস্টোনিশ অবাক হয়ে যাওয়া। ওকে, অ্যাস্টাউন্ড সিনোনিম অবাক হয়ে যাওয়া। ঠিক আছে? এবং এর সাথে যদি প্রেপোজিশন কখনো বসাতো না, এর সাথে বসিয়ে দিত অ্যাট। হি ওয়াজ সারপ্রাইজড অ্যাট দ্য সিনারিও। সারপ্রাইজড। ওকে, তো সারপ্রাইজডের সাথে কি বসে, প্রিপোজিশন অ্যাড বসে। জেনে নিলাম আমরা। চলো নেক্সট। এবার দেখো তাহলে ভোলা সবাই সারপ্রাইজ, দেখতে পাচ্ছ মুখগুলো, আরে কি হলো কি হলো, হঠাৎ করে ভোলা দাদু এরকম করলো। তো আমরা সবাই সারপ্রাইজড হয়ে গেলাম। নেক্সট উই হল্টেড, আমরা তখনই দাঁড়িয়ে গেলাম বা থামলাম। তো অবভিয়াসলি আমাদের সামনে যদি কেউ চিৎকার করে আমরা যাচ্ছি, তখন আমরা থেমে যাব এবং অবাক হয়ে প্রশ্ন করবো, কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে, কি হয়েছে, ইস্যুটা বলো, আমরা ঠিক করছি, কি হয়েছে। তো সবাই থেমে গেল। ওকে, সবাই থেমে যাওয়ার পরে এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, মানে অনুসন্ধান করে জানা গেল। এনকোয়ারি মানে কি, অনুসন্ধান করে জানা গেল, মানে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো সবাই মিলে যে কি হয়েছে, আপনি চিৎকার করছেন কেন, বা আপনার কি প্রবলেম হয়েছে বলুন। তখন সবাই ভোলা দাদু বলল যে তারা জানতে পারলো যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে উৎসবে নিয়ে গেছিল, তার নাতিকে মেলায় নিয়ে গেছিল ভোলা দাদু, রাইট, তার নাতিকে মেলায় নিয়ে গেছিল। নেক্সট, এ দেখো ভোলা দাদু তার মেলায় তার কাকে নিয়ে গেছিল, নাতিকে নিয়ে গেছিল। এখান থেকে প্রশ্ন হবে যে ভোলা দাদু কাকে নিয়ে গেছিল, ভোলা গ্র্যান্ডপা কাকে নিয়ে গেছিল, গ্র্যান্ডসনকে নিয়ে গেছিল। গ্র্যান্ড ডটারও অপশন আসতে পারে বা অন্য কিছু অপশন আসতে পারে, করবো না, গ্র্যান্ডসনকে নিয়ে গেছিল। ওকে, তো নেক্সট, হি হ্যাড টাইটলি হেল্ড টু দ্য 2 fingers অফ দ্য বয়। সে শক্ত করে ছেলেটির 2টো আঙুল চেপে ধরেছিল। সে মানে এখানে কে, ভোলা দাদু অবভিয়াসলি নাতিকে নিয়ে গেছে, তার আঙুলগুলো চেপে ধরেছিল যাতে সে হারিয়ে না যায়। তার সাথে সাথে সবসময় ভোলা দাদুর সাথে সাথে তার নাতি বিভিন্ন জায়গায় গেছে, ফেয়ারে ঘুরেছে, উৎসবে ঘুরেছে, মজা করেছে, আনন্দ করেছে। তো সেটা জানা গেল যে ভোলা দাদু তার নাতির হাত দ্রুত চেপেছিল। কি, এখানে ফিঙ্গার্স, এখানে কিন্তু হ্যান্ড নয়, মনে রাখবে। অপশনস আসতে পারে হ্যান্ড না ফিঙ্গার্স, একদম ডিটেলে, মানে একটা প্রশ্নও যাতে আমাদের ছাড়া না যায়, রাইট। তো 2 fingers অফ দ্য বয়, 2টো ফিঙ্গার্স ধরে, দেখো ফিঙ্গার্স ধরে 2টো আঙুল ধরে সে কি করছিল, 2টো আঙুল ধরে ভোলা দাদুর সাথে সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল ফেস্টিভ্যাল এবং ঘুরছিল, বেশ মজাতেই ঘুরছিল দুজনে মিলে। দাদুর সাথে নাতিরা বেশ মজাতেই আনন্দ যায়। ঠিক আছে, অনেক কিছু আবদার করা যায়, দাদু জিলেপি খাবো, দাদু একটু ঘুগনি খাবো, দাদু আমি ফুচকা খাবো, এরকম আবদার করে করে বেশ ভালোভাবে তারা দুজন মিলে ঘুরছিল, তারা দুজন মিলে কি করছিল, তারা দুজন মিলে আনন্দ করছিল ফেস্টিভ্যালে। তারপরে কি হলো, he did not realize when those fingers slipped out, তিনি বুঝতেই পারেনি তার কখন আঙুল ছেড়ে গেছিল বা পিছলে গেছিল। তার মানে তিনি হাঁটতে হাঁটতে এরকমভাবে হাঁটতে যাচ্ছে, হঠাৎ করে দেখছে যে তিনি যখন ফিরছেন তখন দেখছেন যে তার হাতে তার নাতির আঙুল নেই। তার মানে তার নাতি তার পাশে নেই, সাথে নেই। দিস ইজ দ্য মেন কজ যে ভোলা দাদু চিৎকার করে উঠেছিলেন। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমাকে লিখতে হবে, রাইট। নেক্সট, এই যে ভোলা দাদু অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে নাতির হাতটা ছেড়ে গেছে। এই যে নাতি এবং ভোলা দাদু। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চলছিল, এরকম হাত ধরে ভোলা গ্র্যান্ডপা যাচ্ছে, সে ভেবেছে তার নাতি তার সাথে আছে, যাচ্ছে নিজের মনে নিজের খেয়ালে চললো। এদিকে নাতি গেছে হারিয়ে, কোথায় চলে গেছে কোনো খেয়ালই নেই দাদুর। ঠিক আছে, দাদুর মতনই চলে যাচ্ছে।
নেক্সট, someone asked ভোলা গ্র্যান্ডপা what he was gripping. তারপর কেউ ভোলা দাদাকে বা ভোলা দাদুকে জিজ্ঞেস করছে যে তিনি কি ধরে আছেন বা তিনি কি ধরে হাঁটছেন, কি আছে তার হাতে। ধরো আমি ভোলা দাদু, আমার সামনে আমার নাতি ছিল, ঠিক আছে, যদিও আমার নাতি নেই বলে ভুল করো না, ওকে। তো নাতি নিয়ে এরকমভাবে আমি হাঁটছি, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো আশেপাশের লোক আমাকে জিজ্ঞেস করে এই লোকটা পাগল নাকি, কি হাতে নিয়ে হাঁটছে, হাতে তো কিছুই নেই, এরকম নিয়ে নিয়ে হাঁটছে। কিন্তু ভোলা দাদুর মাথায় কি আছে, আমার হাতে নাতির আঙুল দুটো চেপে আছে তিনি, কিন্তু আসলে হাতটা গিয়ে নাতির আঙুল ফসকে গেছে, যে ফসকে গিয়ে ভোলা দাদু নিজের মনে চলছে, মেলা দেখা হয়ে গেছে, ফেস্টিভ্যাল ঘোরা হয়ে গেছে, বাড়ির দিকে চলছে। এই যে ভোলা দাদু, এই যে ভোলা দাদু এখান থেকে হাঁটছিল, তখন ভোলা দাদুকে জিজ্ঞেস করছে আপনি কি হাতে নিয়ে হাঁটছেন, আপনার হাতে কি আছে যে আপনি হাতে এরকমভাবে নিয়ে হাঁটছেন। নেক্সট, হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল। তার নাতির কথা হঠাৎ করে মনে পড়ল, আরে আমি তো একা যাইনি, আমার সাথে আমার নাতি গেছিল, যা, ঠিক আছে, এবং চিৎকার করে কেঁদে উঠলেন যে বাবা আমার সাথে আমার নাতি গেছিল, সে আর আমার সাথে নেই। বোঝা গেল এবার কারণটা কি, যে তিনি কেন হঠাৎ করে চিৎকার করেছিলেন, রাইট। তো হঠাৎ করে ভোলা দাদুর মনে পড়ছে এ বাবা আমার সাথে তো আমার নাতি ছিল, কিন্তু আমার নাতি তো হারিয়ে গেছে। তো ভোলা দাদু চিৎকার করে উঠেছে যে আমার নাতি কোথায় গেল, এবার আমার কি হবে, আমি তাকে কোথায় খুঁজবো। সে টেনশনে পড়ে গেছে, টেনশনে পড়ে সে কাঁদতে শুরু করেছে, চিৎকার করে, হাউ হাউ করে, রাইট। নেক্সট, এবার আমরা চলে আসবো প্যারাগ্রাফ 3-তে। দেখো, my father chose 2 sharp-eyed men from our party to go back with Vola grandpa to the festival. আমার বাবা, যিনি ন্যারেটার, এবার সে বলছেন, ঠিক আছে, আমার বাবা, তার সাথে আরও অনেকে গেছিল, তো আমার বাবা কি চুজ করলো, 2 sharp-eyed men, যাদের তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, যাদের তীক্ষ্ণ দৃষ্টি আছে, যে এক চট করে খুঁজে বার করবে, সেরকম 2জন লোককে কি করলো আমাদের দল থেকে, এখানে পার্টি মানে দল থেকে, ঠিক আছে, আমাদের দল থেকে সিলেক্ট করলেন যে এদেরকে আমি পাঠাবো টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা দাদুর উৎসবে আবার ফিরে যাওয়ার জন্য আমার বাবা আমাদের দল থেকে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন 2জন লোককে বাছলেন, ঠিক আছে, ওকে। তার মানে ভোলা দাদুকেও নিয়ে গেছে এবং সঙ্গে 2জনকে নিয়ে গেছে, কারণ তারা অনেকটা পথ চলে এসছে, সবাই মিলে যায়নি। তো বাবা দেখলেন আমাদের গ্রুপের মধ্যে কাদের কাদের তীক্ষ্ণ দৃষ্টি আছে, তাদের সাথে ভোলা দাদুকে পাঠানো হোক। তো ভোলা দাদুকে অ্যাজ ইউজুয়াল তাদের সাথে পাঠিয়েছেন, এই যে 2জন লোককে পাঠিয়েছেন। চলো ভোলা দাদু আমরা গিয়ে হেল্প করছি তোমাকে, এরা বলছে টেনশন করবেন না, আমরা গিয়ে হেল্প করছি, চলুন আমরা খুঁজে বার করবোই আপনার নাতিকে। এরকমভাবে তাদেরকে বুঝিয়ে ভোলা দাদুকে টেনশন থামিয়ে ভোলা দাদু আবার হাঁটতে হাঁটতে আবার কিসের দিকে চলতে শুরু করলো, আবার যেদিকে উৎসব হয়েছিল বা যেদিকে মেলা হয়েছিল সেদিকে যেতে শুরু করলো। নেক্সট, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, খুব বেশি সময় লাগলো না, নাতিকে খুঁজে পাওয়া গেল। তার মানে তারা এক্সপেক্ট করেছিল এত বড় মেলা, কোথায় খুঁজবো এত বড় মেলাতে নাতিকে, যদিও খুঁজে পাবো কিন্তু খুঁজতে তো সময় লাগবে। আমি তো এমন নয় কি গেলাম কি খুঁজে পেয়ে গেলাম, কারণ অনেক বড় মেলা ছিল, গ্রামের প্রচুর প্রচুর লোক সেই মেলায় এসেছিল বা সেই ফেস্টিভ্যালে এসেছিল বা সেই উৎসবে এসেছিল, রাইট। সো তারা গেল এবং গিয়ে দেখলো আরে বাবা এইখানে আছে, এইখানে নাতি আছে। তার মানে তাদের অনেক বেশি সময় লাগেনি, তারা ভেবেছিল অনেক বেশি সময় লাগবে, কিন্তু দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, গ্র্যান্ডসনকে খুঁজে পাওয়া গেল বিফোর লং, অনেকক্ষণ আগেই খুঁজে পাওয়া গেল, খুব বেশি সময় লাগলো না। কোথায় খুঁজে পেয়েছে, এখান থেকে একটা ভেরি বিউটিফুল প্রশ্ন আসে। হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার কাউস বেলি। এই কজি কথাটা মানে হচ্ছে আরামদায়ক। তোমরা দেখবে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে যখন শীতকাল আসে, লাক্স কজি, মনে রাখবে লাক্স কজি, লাক্স কজি পরলে কি হয়, আরাম হয়। দেখবে অনেক জায়গায় বরফ পড়ে, তো লাক্স কজি পরে নিল, একদম তারা চাঙ্গা হয়ে উঠলো, মানে লাক্স কজিতে সে আরাম পায়। ওই কজি কথাটা মনে রাখবে, কজি কথাটা মনে রাখবে। তাহলে একটি গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল, মানে সে বাচ্চাটি, মানে তার ভোলা দাদুর নাতিটি একটি গরুর পেটে, এই যে এখান দিয়ে প্রশ্নটা আছে, সে কোথায় তাকে খুঁজে পাওয়া গেছিল, আন্ডার আ কাউস বেলি। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখবো। আন্ডার আ কাউস বেলিতে তাকে খুঁজে পাওয়া গেছিল। কোথায় খুঁজে পাওয়া গেছিল, আন্ডার আ কাউস বেলিতে তাকে খুঁজে পাওয়া গেছিল, রাইট। তো এইবারে আমরা প্যারাগ্রাফ 4-এ আসবো। তার মানে এইটা আরেকটা আমরা নতুন গল্প শুনবো, কিন্তু এই যে প্যারাগ্রাফ 3টে পড়লাম আমাদের স্টোরি 1 থেকে, এই স্টোরি 1 থেকে এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা,
বোঝা গেল কি গেল না সবার? আশা করি সব্বার ক্লিয়ার, সবাই একটু উত্তর দেবে ইউটিউব ক্লাসে, একটু সবাই একটু মানে কমেন্ট জানাবে যে তোমাদের গল্পটা ভালো লাগলো কি লাগলো না, তোমাদের কীরকমভাবে পড়লে আরও ভালো লাগবে সেটা তোমাদের জানাবো। কিন্তু এই প্যারাগ্রাফ 1 থেকে এবার আমরা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব। এর পরের ক্লাসে আমরা প্যারাগ্রাফ 1 থেকে এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব। দেখো আমরা এক একটা গল্পের এক একটা স্টোরিকে খুব ছোটোভাবে খুব ডিটেলে আমরা পড়তে থাকবো, খুব ডিটেলে পড়তে হবে, কারণ কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড আস্তে আস্তে হাই হবে, সেমিস্টার হবে, তোমাদের ফাইনাল এক্সাম হবে, সেখানের কোয়েশ্চেন তোমাদের ফেস করতে হবে। সো যদি আমার সাথে জুড়ে থাকো, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি কারোর ইংলিশে কোনো প্রবলেম হবে না, হবে না, হবে না। এটা সুশোভন স্যারের প্রমিস, রাইট? সো সবাই আমরা জুড়ে থাকবো একসঙ্গে, সবাই আমরা ক্লাসটা করব। তো প্যারাগ্রাফ 1-এর ছোট্ট যে প্রথম গল্পটা সেটা আমরা এই ক্লাসে শেষ করলাম, এবং পরের ক্লাসে এর ওপরেই হবে আমাদের একটা এমসিকিউ সিরিজ। তারপরে আমরা পার্ট 2 এর দ্বিতীয় গল্প পড়ব, তৃতীয় গল্প পড়ব। খুব ছোট ভিডিওতে আমি এগুলি বানাবো, যাতে তোমাদের অত সময় না লাগে, যাতে তোমাদের ইন্টারেস্টিং লাগে ক্লাসটা। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য।